হুম। আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আমি এই আয়োজনের হোস্ট এবং যথারীতি আমার সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার শুরুটা বেশ চমকপ্রদ। বিষয়টার পটভূমি আসলে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো কয়েক বছর আগে আমি ইসলামাবাদের জুঁই ফুলের সুবাসে ভরা একটি শান্ত বাগানে বসে চা খাচ্ছিলাম। আমার সাথে ছিলেন 4 দশকের অভিজ্ঞতা সম্পন্ন এক প্রবীণ আমলা। মানে তিনি 4টি ভিন্ন ভিন্ন প্রশাসনের অধীনে কাজ করেছেন। আচ্ছা, 4 দশক মানে তো অনেক লম্বা সময়। অনেক কিছু দেখেছেন তিনি। ঠিক তাই। তো সময়টা ছিল নির্বাচনের মৌসুম। পুরো শহরটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর উজ্জ্বল সবুজ ও লাল রঙের পোস্টারে ঢাকা ছিল। আমি সেখানকার স্পষ্ট প্রাণশক্তি নিয়ে মন্তব্য করেছিলাম। মানে আমার এমন একটা অনুভূতি হচ্ছিল যে দেশটি হয়তো অবশেষে একটি সত্যিকারের গণতান্ত্রিক যুগান্তরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একজন বহিরাগত হিসেবে এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক, কিন্তু তিনি কি বললেন? তিনি আসলে হাসলেনও না। এর বদলে তিনি একটু থামলেন। তার চোখ তখন রাওয়ালপিন্ডির দিকে দ্রুত বেগে ছুটে চলা এক বহর কালো এসইউভিকে অনুসরণ করছিল। রাওয়ালপিন্ডি হল সেই নিকটবর্তী শহর যেখানে সামরিক বাহিনী সদর দপ্তর অবস্থিত। বুঝতে পারছি। তখন তিনি প্রচারণার পোস্টারগুলোর দিকে ইশারা করে ফিসফিস করে আমাকে বললেন, আপনি কেবল একটি থিয়েটার দেখছেন, কিন্তু পরিচালক কখনোই সামনের সারিতে বসেন না। ওহ আচ্ছা, খুব গভীর একটা কথা। হ্যাঁ, দেখুন, একজন বহিরাগতর কাছে পাকিস্তান একটি প্রজাতন্ত্রের নিখুঁত রূপরেখা উপস্থাপন করে। এর একটি সংসদ আছে, একটি সুপ্রিম কোর্ট আছে, আর ধারাবাহিকভাবে একাধিক জ্বালাময়ী প্রধানমন্ত্রী এসেছেন যারা সার্বভৌমত্ব এবং আইনের শাসন নিয়ে আবেগপূর্ণ কথা বলেন। একদম, বাইরে থেকে দেখলে সব ঠিকঠাকই মনে হয়। কিন্তু আমাদের কথোপকথন যখন সন্ধ্যার দিকে গড়ালো, তিনি এমন একটি বিধ্বংসী পরিসংখ্যান তুলে ধরলেন যা শুনে আমার কাছে ম্যাট্রিক্সের কোনো ত্রুটির মতো মনে হলো। সেই পরিসংখ্যানটা নিশ্চয়ই সরকারগুলোর মেয়াদ নিয়েছিল, তাই না? ঠিক ধরেছেন। স্বাধীনতার ৭৭ বছরে ২৯ জন ভিন্ন ভিন্ন নেতার মধ্য দিয়ে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রীও কখনো পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। একজনও না। এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। প্রত্যাশা সবসময় একই থাকে, মানে একটি নতুন মুখ, বেসামরিক আধিপত্যের একটি নতুন প্রতিশ্রুতি, কিন্তু এর বিপরীত চিত্রটি যেন ইতিহাসের এক নিখুঁত ঘড়ির কাঁটা। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কেন এই চক্রটি কখনো ভাঙে না, তিনি কোনো আইনের বই খুঁজলেন না। তাহলে তিনি কি দেখালেন? এর পরিবর্তে তিনি তার ফোন স্ক্রোল করে সামরিক বাহিনীর কর্পোরেট হোল্ডিংয়ের একটি তালিকা আমাকে দেখালেন। শপিং মল, হাউজিং সোসাইটি এবং এমনকি একটি বিশাল পিৎজা ফ্র্যাঞ্চাইজির এক মাথা ঘোরানো সাম্রাজ্য। এটি ছিল একটি বিস্ময়কর, প্রায় অবাস্তব বৈপরীত্য। মানে একদিকে রাজনীতির নাটক আর অন্যদিকে বিশাল ব্যবসা। ভিত্তি করে নির্মিত হয়নি, বরং এটি এমন একটি হাইব্রিড বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে যেখানে সামরিক বাহিনী চূড়ান্ত জমিদার, প্রধান ব্যবসায়ী এবং ক্ষমতার চূড়ান্ত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ঠিক বলেছেন। এটি আমাকে ভাবতে বাধ্য করল যে এমন একটি দেশে যেখানে জেনারেলরা শপিং মল এবং দুধের কারখানার মালিক, সেখানে গণতন্ত্র কি আসলেই কোনো লক্ষ্য, নাকি এটি তাদের এযাবৎকালের সবচেয়ে সফলভাবে বাজারজাত করা একটি ব্র্যান্ড? এটা খুবই শক্তিশালী একটা প্রশ্ন। আর আজকের এই আলোচনায় আমাদের মূল লক্ষ্যই হল এই অদৃশ্য এস্টাবলিশমেন্টের জটিল কাঠামোটাকে ব্যবচ্ছেদ করা। তবে তার আগে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই বলুন। আমরা আজ যেসব ঐতিহাসিক ঘটনা বা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড নিয়ে কথা বলবো, তার কোনোটি ডানপন্থী বা বামপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়। আমরা এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করছি না। আমরা কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাস্তবতার বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরছি। ঠিক তাই। তো এই যে অদৃশ্য পরিচালক কিভাবে এত নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলো, সেটা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। হ্যাঁ, আর এই রাষ্ট্রযন্ত্রের ভেতরে আটকে পড়া মানুষদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনতে হবে। যেমন ধরুন, পারভেজ নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক। তার অভিজ্ঞতাটা কেমন ছিল? তিনি তার কর্মজীবনে 4টি ভিন্ন ভিন্ন প্রশাসনের পতন দেখেছেন। একদিন রাতের অন্ধকারে তিনি ইসলামাবাদের নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, চারদিক নিস্তব্ধ।
হঠাৎ তিনি দূর থেকে রেড জোনের দিকে মানে সরকারি গুরুত্বপূর্ণ এলাকার দিকে ছুটে চলা সামরিক ট্রাকের ভারী ধাতব একটা শব্দ শুনতে পান। আর এই ট্রাকের শব্দটা তো তার কাছে নতুন নয়, তাই না? একদম না। এই একই ধাতব শব্দ তিনি ১৯৭৭ সালে শুনেছিলেন, আবার ১৯৯৯ সালেও শুনেছিলেন। মানে প্রতিবারই ক্ষমতা দখলের সেই একই পূর্বলক্ষণ। ঠিক তাই। পারভেজের ঘরে তার পড়ার টেবিলে একটা সংবিধান রাখা আছে। সারা জীবন তিনি এটাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে মেনে এসেছেন। কিন্তু তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে জানেন যে সামরিক বাহিনীর ইচ্ছায় এই সংবিধানকে যে কোনো মুহূর্তে একটি অপ্রয়োজনীয় মানচিত্রের মতো ভাঁজ করে সরিয়ে রাখা যায়। এটা খুবই হতাশার একটা ব্যাপার। আর তার চেয়েও বড় কথা হল, তার ছেলে একজন তরুণ আইনজীবী। সে গণতন্ত্রের প্রতি গভীর বিশ্বাস নিয়ে প্রতিবাদে যোগ দিতে যাচ্ছে। পারভেজ তার ছেলের এই সরলতা দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলেন। কারণ তিনি আসল বাস্তবতাটা জানেন। হ্যাঁ, কারণ ৯০-এর দশকে একজন সামরিক ব্রিগেডিয়ার পারভেজকে মুখের উপর সরাসরি বলেছিলেন, জনগণ হল শিশুর মতো, তারা জানে না তাদের জন্য কোনটা ভালো। এই বাক্যটা খেয়াল করুন, জনগণ হল শিশুর মতো। এটি শুধু একজন অফিসারের ব্যক্তিগত মত নয়, এটি হলো পুরো এস্টাবলিশমেন্টের প্রাতিষ্ঠানিক দর্শন। তারা সত্যি বিশ্বাস করে যে বেসামরিক সরকারগুলো সবসময় দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য। আর এই কারণেই তারা বারবার ক্ষমতা দখল করে। একদম। এই মানসিকতার কারণেই স্বাধীনতার ৭৭ বছরের মধ্যে ৩৩ বছরই কেটেছে সরাসরি সামরিক শাসনে। আর ওই যে বললেন, ২৯ জন প্রধানমন্ত্রীর কেউই মেয়াদ পূর্ণ করতে পারেননি। আইয়ুব খান, জিয়াউল হক বা পারভেজ মোশাররফ যেই ক্ষমতায় আসুক না কেন, ফলাফল সব সময় একই। আমার কাছে এই পুরো ব্যবস্থাটা একটা বিশাল কর্পোরেট কোম্পানির মতো মনে হচ্ছে। কর্পোরেট কোম্পানির মতো সেটা কিভাবে? মানে ধরুন, প্রধানমন্ত্রী হলেন কোম্পানির সিইও। তাকে নিয়োগ দেওয়া হয় মূলত জনসাধারণের সমস্ত ক্ষোভ সামলানোর জন্য। কিন্তু সামরিক বাহিনী হল পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টরস। আসল ক্ষমতা তাদের হাতে। চমৎকার উপমা। সিইওর স্টক অপশন পরিপক্ক হওয়ার ঠিক আগে, মানে বেসামরিক সরকার রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আগেই বোর্ড তাকে বরখাস্ত করে দেয়। দারুণ বলেছেন। কিন্তু এখানে একটা আইনি বৈধতার ব্যাপার আছে। তারা তো চাইলেই যে কোনো সময় ক্ষমতা দখল করতে পারে না, তাই না? হ্যাঁ, সেটাই তো। আইন তো আর ট্যাঙ্ক দিয়ে লেখা যায় না। তাহলে এটা হয় কিভাবে? এখানেই বিচার বিভাগের ভূমিকাটা আসে। সামরিক বাহিনী এই অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেয় উচ্চ আদালতের ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদ ব্যবহার করে। ও আচ্ছা, এই মতবাদটা আসলে কি? যখন মামলাটি আদালতে যায়, তখন বিচারকরা রায় দেন যে রাষ্ট্রকে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচাতে সংবিধান স্থগিত করাটা একটি প্রয়োজনীয় পদক্ষেপ। অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার দোহাই দিয়ে তারা সামরিক বাহিনীকে আইনি সুরক্ষা প্রদান করে। তার মানে আইনকে রক্ষা করার জন্যই আইন ভাঙাটাকে তারা বৈধতা দিচ্ছে। এটা সত্যি অদ্ভুত। ঠিক, কিন্তু আধুনিক যুগে এসে এই পরিচালনা পর্ষদের কৌশল একটু পাল্টে গেছে। এখন সরাসরি সামরিক শাসন আন্তর্জাতিক অঙ্গনে সমস্যা তৈরি করে। স্যাংশন বা ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। একদম। তাই এখন তারা পথে কোনো সৈন্য না নামিয়েই পুরো রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এটাকে আমরা বলতে পারি আধুনিক হাইব্রিড শাসনতন্ত্র। আর এই হাইব্রিড মডেলের একটা নিখুঁত উদাহরণ হল আইজাজের গল্প। আচ্ছা, আইজাজের ক্ষেত্রে কি ঘটেছিল? ২০১৮ সালের সাধারণ নির্বাচনে রাতের কথা। লাহোরের একটা গুমোট জানালাবিহীন ভোট গণনার কক্ষে কাজ করছিলেন আইজাজ নামের একজন সাধারণ কেরানি। সারাদিন ব্যালট পেপার গুছিয়ে তার হাত বেগুনি কালিতে মাখা। নির্বাচনের রাতে চরম ব্যস্ততা। হ্যাঁ, হঠাৎ করেই স্বচ্ছতার জন্য তৈরি করা $1 মিলিয়ন ডিজিটাল ভোট গণনা সিস্টেমটি পুরো বন্ধ হয়ে যায়। আইজাজ লক্ষ্য করেন যে কাগজের ব্যালটের হিসাব আগে থেকে ঠিক করে রাখা ফলাফলের সাথে কিছুতেই মিলছে না। তারপর কি হলো? কেউ কি তাকে জোর করেছিল? দরজার কাছে সাফারি স্যুট পরা একজন সাধারণ চেহারার মানুষ এসে দাঁড়ায়। লোকটার চোখে কোনো পলক পড়ছিল না। সে আসলে আইএসআই এর একজন গুপ্তচর। অত্যন্ত ভয়ের একটা পরিস্থিতি। সে কোনো অস্ত্র বের করেনি বা চিৎকার করেনি। সে শুধু আইজাজের কানের কাছে ফিসফিস করে তার ৭ বছরের মেয়ের প্রতিদিন স্কুলে যাওয়ার রাস্তার প্রতিটি মোড় আর তার ব্যাগের রঙের নিখুঁত বর্ণনা দেয়। ও গড, এটা তো চরম একটা মনস্তাত্ত্বিক সন্ত্রাস। একদম। এই চরম মানসিক চাপের মুখে আইজাজ বাধ্য হয়ে জালিয়াতি করা ফর্ম ৪৫-এ স্বাক্ষর করে দেন।
এই যে আইএসআই এর কথা বললেন, এদের ব্যাপ্তিটা আসলে বিশাল। প্রায় 25,000 স্থায়ী কর্মী আছে তাদের, আর সমাজের প্রতিটি স্তরে, মানে সংবাদকক্ষ, বিশ্ববিদ্যালয় বা পাড়া মহল্লায় ছড়িয়ে থাকা প্রায় 30,000 গুপ্তচর আছে। এত গুপ্তচর, এরা আসলে করেটা কি? তারা মূলত মিডিয়া সেন্সরশিপ, গুম এবং রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেল করার মাধ্যমে পুরো কাঠামোটি নিয়ন্ত্রণ করে। শুনলে মনে হয় এটা একটা নিয়ন্ত্রিত ক্যাসিনো বা রিগড ক্যাসিনোর মতো। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, একটা সাধারণ ক্যাসিনোতে শুধু গাণিতিক সুবিধা থাকে মালিকের পক্ষে, কিন্তু এখানে ক্যাসিনো মালিক আগে থেকেই ঠিক করে রাখে কে টেবিলে বসতে পারবে আর কে কোন কার্ড পাবে, আর কেউ জিততে শুরু করলে তাকে সরাসরি ক্যাসিনো থেকে বের করে দেওয়া হয়। দারুণ একটা তুলনা দিয়েছেন। আর এই মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের মূল লক্ষ্যটা হল জনগণের মধ্যে লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব তৈরি করা। অর্জিত অসহায়ত্ব মানে বারবার হারতে হারতে মেনে নেওয়া। ঠিক তাই, বারবার নির্বাচনের নামে নাটক সাজিয়ে এবং নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় যে তাদের ভোটের কোনো মূল্য নেই। এই নাগরিক উদাসীনতাই হলো এই হাইব্রিড ব্যবস্থার সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে এখানে, এত সূক্ষ্মভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করার এবং নির্বাচন চুরির পেছনের মূল কারণ কি? তারা কি শুধুই দেশ শাসন করতে চায়? না, শুধু ক্ষমতা নয়। এই পুরো রাজনৈতিক নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হল তাদের একচেটিয়া এবং বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যকে টিকিয়ে রাখা। ওই যে আপনি মেলবাসের কথা বলেছিলেন। হ্যাঁ, মিলবাস মানে মিলিটারি আর বিজনেসের সংমিশ্রণ। এটা বুঝতে হলে জুবায়েরের গল্পটা শোনা দরকার। জুবায়ের কার্গিল যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক, যার কাঁধে যুদ্ধের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। দেশের জন্য যিনি রক্ত দিয়েছেন। ঠিক। তিনি একদিন গ্রামীণ পাঞ্জাবে তার পূর্বপুরুষের গমের ক্ষেতের সামনে দাঁড়িয়ে দেখেন সেখানে এখন ডিফেন্স হাউজিং অথরিটি বা ডিএচএ-এর বিশাল কংক্রিটের দেয়াল উঠেছে। শুধু দেয়াল নয়, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিলাসবহুল গল্ফ কোর্সের জন্য তার গ্রামের সেচের খালটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একদম। জুবায়ের যখন স্থানীয় সাবরেজিস্ট্রারের কাছে যান, সেই সরকারি কর্মকর্তা সামরিক বাহিনীর ভয় জুবায়েরের অভিযোগ নিতেই অস্বীকৃতি জানান। মানে যে সেনাবাহিনীর হয়ে তিনি যুদ্ধ করেছেন, সেই সেনাবাহিনী আজ তার জমি কেড়ে নিচ্ছে। এই অর্থনৈতিক কাঠামোটার পরিধি শুনলে অবাক হবেন। 2011 থেকে 2015 সালের মধ্যে সামরিক বাহিনীর সম্পদ 78% বৃদ্ধি পেয়েছে। 78%? মাত্র 4 বছরে? হ্যাঁ, ফৌজি ফাউন্ডেশন, আসকারি ফাউন্ডেশনের মতো কর্পোরেট সত্তার মাধ্যমে তারা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। শুধু অস্ত্র বা সামরিক সরঞ্জাম নয়, তারা শপিং মল, পেট্রোল পাম্প, সিমেন্ট কারখানা, এভিয়েশন এবং বিশাল রিয়েল এস্টেট ব্যবসার মালিক। কিন্তু একটা দেশের অর্থনীতি তো শুধু ভেতরের ব্যবসার উপর নির্ভর করে না। যেমন ধরুন চীন এবং সিপেকের কথা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেক তো অত্যন্ত ইতিবাচক এবং যুগান্তকারী একটি আঞ্চলিক উন্নয়ন উদ্যোগ, তাই না? নিঃসন্দেহে এখানে চীনের ভূমিকা এবং সিপেক প্রকল্প পুরোপুরি ইতিবাচক। এই প্রকল্প দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট দূর করছে, আধুনিক হাইওয়ে ও বন্দর তৈরি করছে। এতে তো পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে। একদম। চীনের এই বিশাল বিনিয়োগ ও অংশীদারিত্ব শতভাগ ইতিবাচক, এবং এর প্রশংসাই করতে হয়। এখানে সমস্যাটি মোটেও চীনের নয়, সমস্যা হল পাকিস্তানের অভ্যন্তরীণ এলিটদের। সেটা কিভাবে? এই উন্নয়ন থেকে তো দেশের মানুষের লাভবান হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। সিপেক প্রকল্পের দায়িত্বে থাকা পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল আসিম সেলিম বাজওয়ার উদাহরণটা দেখুন। তিনি যখন দেশের এই রূপান্তরমূলক প্রকল্পের দায়িত্বে ছিলেন, তখন তার পরিবার গোপনে বিশ্বজুড়ে 133টি পাপা জনস পিৎজা ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলে। 133টি ফ্র্যাঞ্চাইজি? হ্যাঁ, প্রায় $100 মিলিয়ন একটা সাম্রাজ্য। আর যখন সাংবাদিকরা এটি ফাঁস করে দিলেন, তখন সরকার উল্টো সেই সাংবাদিকদের উপরই দমনপীড়ন চালায়। এটা তো বভা। আইএমএফের একটা রিপোর্ট অনুযায়ী এই সামরিক ও এলিট শ্রেণীর দুর্নীতির কারণে দেশের জিডিপির 6% প্রতি বছর হারিয়ে যাচ্ছে। তার মানে এই পুরো ব্যবস্থাটা কি আসলে একটা বিশাল আকার প্রোটেকশন র্যাকেটের মতো কাজ করছে? প্রোটেকশন র্যাকেট? হ্যাঁ, মানে যেখানে মাফিয়ারা সুরক্ষার নামে চাঁদা নেয়, এখানে সামরিক বাহিনী দেশকে বাইরের শত্রুর হাত থেকে বাঁচানোর অজুহাতে পুরো দেশের অর্থনীতি, কর মওকুফ এবং বিনামূল্যে জমি দাবি করছে। আমি আপনার এই যুক্তির সাথে পুরোপুরি একমত।
আর এই একচেটিয়া নিয়ন্ত্রণ কিভাবে ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করছে তার সবচেয়ে বড় উদাহরণ হল বেলুচিস্তান। হ্যাঁ, বেলুচিস্তান তো প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জায়গা। ঠিক, কিন্তু সেখানকার সাধারণ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে, কারণ কেন্দ্রীয় সামরিক শক্তি তাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিচ্ছে, আর প্রতিবাদ করলে নেমে আসছে চরম দমনপীড়ন। এই সুদীর্ঘ আলোচনা, ঐতিহাসিক তথ্য, জুবায়ের বা আইজাজের মতো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা অত্যন্ত স্পষ্ট চিত্র ফুটে ওঠে আমাদের সামনে। সেটা হলো এই রাজনীতিক অস্থিতিশীলতা কোনো সাধারণ ত্রুটি নয়। একদম। পাকিস্তানে যে ধারাবাহিক রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায় তা কোনো গণতান্ত্রিক ত্রুটি নয়। এটি একটি নিখুঁতভাবে পরিকল্পিত হাইব্রিড ব্যবস্থার একেবারে মূল ভিত্তি। ঠিক, সামরিক বাহিনীর বিশাল কর্পোরেট সাম্রাজ্যকে নিরঙ্কুশ রাখার জন্যই বছরের পর বছর এই লোক দেখানো গণতন্ত্রের নাটক সাজানো হয়। আর এর সবচেয়ে মর্মান্তিক দিকটি হল রাষ্ট্রযন্ত্রের এই কাঠামোগত রূপান্তর। যে বাহিনী রাষ্ট্রের সীমান্ত রক্ষার সর্বোচ্চ পাহারাদার, তারাই যখন দেশের সবচেয়ে মূল্যবান জমিদার, প্রধান শিল্পের নিয়ন্ত্রক আর রাজনৈতিক মঞ্চের অদৃশ্য পরিচালক হয়ে ওঠে, তখন জাতীয় সার্বভৌমত্বের ধারণাটি নীরবে এবং চিরতরে উল্টে যায়। রাষ্ট্রযন্ত্রের এই রূপান্তর আসলে একটা জাতিকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। ঠিক তাই, রাষ্ট্র তখন আর তার নাগরিকদের অধিকার ও উন্নতির জন্য কাজ করে না, বরং নাগরিকরা জন্ম নেয় কেবল রাষ্ট্রযন্ত্রের এই অসীম ও অন্তহীন কর্পোরেট ক্ষুধা মেটানোর জন্য। একটা সময় গিয়ে এটি আর নাগরিকদের জন্য কোনো সার্বভৌম দেশ থাকে না। এটি হয়ে দাঁড়ায় একটি বিশাল সশস্ত্র কর্পোরেশন, যার কেবল একটি জাতীয় পতাকা আছে।